কে শুধু অন ফায়ার হবে, যেহেতু আমার বোন ফারজানা একেবারে স্পেশাল ভাবে সাকিব ভাইকে নিয়ে কিছু কথা বলছেন। হৃদয় একেবারে শীতল হয়ে গেছে আমার। রাগ অভিমান আমাদের মাঝে কখনোই ছিল না, আর কখনোই থাকবে না। তবে এখানে একটি বিষয় আমি শুরুতে বলে যাই, বলে রাখতে চাচ্ছি যে ফারজানার লাইভে যখন আমি তুফান জয়েন করেছি, কালকে এটা নিয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কাটিং করে নানান রকমের রোস্টিং শুরু করবে। কারা করবে? যারা ভিউ ব্যবসা করে এবং যারা চূড়ান্ত পর্যায়ে মনে করছে যে ফারজানা, তুফানরা সহ পুরনো সাকিবিয়ানরা আবার সাকিব ভাইয়ের বিপদের পাশে রুখে দাঁড়িয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই সুদিনে তোমরা সাকিব ভাইয়ের পাশে থাকো, সুদিনে আমরা সাকিব ভাইয়ের পাশে থাকবো না। তোমাদেরকে সুযোগ করে দিব, তোমরা ভিউ ব্যবসা করিও, তোমাদের বাধা প্রতিবন্ধকতা আমরা তৈরি করব না। তবে আমরা কথা দিয়েছিলাম যে সাকিব ভাইকে নিয়ে কথা বলবো না, তবে সাকিব ভাইয়ের কোনো বিপদ আসলে আমরা বসে থাকবো না। তো আমরা সে কাজটি করে যাচ্ছি। আমাদের লড়াই চলছে এবং চলবে। সাকিব ভাইয়ের প্রতি যে আমাদের সফট কর্নার রয়েছে, ভালোবাসা রয়েছে, সে ভালোবাসা তোমরা যতই তীরচ্ছেদ করো, বিষ মাখা তীর মারো, তবু আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হলেও সাকিব ভাইয়ের ভালোবাসা আমাদের হৃদয় থেকে মুছে যাবে না। সাকিব ভাইকে নিয়ে যারা মেকি ষড়যন্ত্র করছে, আশেপাশে সাকিব ভাইয়ের যে কয়েকটা চামচ রয়েছে, আমি তাদেরকে চামচ হিসেবে উল্লেখিত করেছি। যারা সাকিব ভাইকে এখন পর্যন্ত গাইডলাইন করছে, আমি মনে করব সাকিব ভাইয়ের এই যাত্রায় তার একটু বোধগম্য ফিরে আসুক। তার আশেপাশের লোকজন যারা তাকে ধ্বংস করছে, গাইডলাইন করছে, ভালোর কথা বলে তার দালালি করছে এবং তাকে ভুল পথে পতিত করছে, সাকিব ভাই আশা করি এই যাত্রায় তাদেরকে চিহ্নিত করে নিজস্ব একটা গাইডলাইন তৈরি করবে। আমরা দেখেছি বলিউডের বড় বড় সুপারস্টার মেগাস্টারদেরকে যে গাইডলাইন করে যারা, তাদের তাদের সেই হিরোদের, সেই সুপারস্টারদের জন্য নিজস্ব একজন দক্ষ এবং বুদ্ধিদীপ্ত ম্যানেজার থাকে, স্ক্রিপ্ট পড়ার মতো মানুষ থাকে, তার পরামর্শকরা খুব শক্তিশালী থাকে। একজন হিরো স্ক্রিপ্ট পড়বে, একজন হিরো গল্প নির্ধারণ করবে, একজন হিরো কোন প্রোডাকশনে কাজ করবে, সে এতগুলো বিষয় সামলাতে পারে না। একজন মেগাস্টারের চারদিকে যারা থাকবে তারা সিলেকশন করবে, উইদাউট কোনো মানুষ হিরোর কাছে সরাসরি আসতে পারবে না, ম্যানেজারের মাধ্যমে তার মাধ্যম দিয়ে আসতে হবে। এখানে আমরা দেখছি সাকিব ভাইকে যেন তেন আলু বেচো, বেগুন বেচো, ওই যে সবজি বেচো, এরা পর্যন্ত সাকিব ভাই রুমে ঢুকে যায়, সাকিব ভাইয়ের সঙ্গে মিট করে, সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলে। এবং সাকিব ভাইকে যারা সিনেমা প্রডিউস করতেছে, সাকিব ভাই নির্ধারণ করা উচিত যে যে প্রযোজক আজকে আমার কাছে বিগ অ্যামাউন্টের একটা বাজেটের স্বপ্ন নিয়ে সিনেমা বানানোর প্রচেষ্টা করছে বা বানাবে, সে মানুষটা কি, তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটা আমাকে নির্ধারণ করা উচিত। সাকিব ভাই শুধু টাকার পিছে ছুটলে হবে না, সাকিব ভাইকে চিন্তা করতে হবে যে আমার স্টারডমের সঙ্গে ওই প্রযোজক প্রতিষ্ঠানের সঙ্গে আমার সিনেমা করা উচিত কিনা। আজকে আমি একটা নিউজ দেখলাম যে নিশো ফ্যান ক্লাব থেকে, বিভিন্ন শ্যামের ফ্যান ক্লাব থেকে, আরো অন্যান্য যে হিরোরা রয়েছে, অন্যান্য পরিচালকরা রয়েছে, বিভিন্ন অ্যাডমিন গ্রুপ রয়েছে, সেখানে বর্তমান বাংলাদেশের টপ 10 হিরোদের একটা তালিকা দিয়েছে। সেখানে 1 নম্বরে আফরান নিশোকে রাখছে, 2 নম্বরে শ্যামকে রাখছে, 3 নম্বরে আরিফিন শুভকে রাখছে, 4 নম্বরে সাকিব ভাইকে রাখছে। এই বলদের বাচ্চা বলদরা, আজকে কথাই তোমরা ভিউ ব্যবসা করো, ফারজানা কে কালপিট বানানোর জন্য তোমরা যে মেকি ষড়যন্ত্র তৈরি করেছিলা, তুফানকে যেভাবে তোমরা রোস্টিং করেছো, আরো অন্যান্য জনকে যারা সাপোর্ট করেছে ফারজানা তুফানকে, ফারজানাকে বিশেষ করে, তাদেরকেও সোশ্যাল মিডিয়ায় যেভাবে রোস্টিং করেছো, আজকে সাকিব ভাইয়ের নামে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ফেসবুকে 2 লাইন লিখে দিয়ে তোমরা হারাই গেছো। আজকে আসো, আমরা রাজপথে নামি, আসো ফেসবুকে, আমরা লড়াই করি, আসো এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজকে তোমরা কোথায় সুবিধাবাদীরা, সুবিধাবাদী দলরা, ভাইয়া ভাইয়া বলে ভাইয়ার ছাইয়া খুলে নিচ্ছ তোমরা, তোমরাই সবচেয়ে বড় ক্ষতিকর। সাকিব ভাই হেটাসরা যতটুকু ক্ষতি করে না, সাকিব ভাই সাইনবোর্ড বহনকারী এই ভক্ত নামের কুলাঙ্গাররাই সাকিব ভাই সবচেয়ে বড় ক্ষতি করছে। আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। সাকিব ভাইয়ের বোধগম্য ফিরে আসুক এবং সাকিব ভাই রিয়েল ভক্তদেরকে চিনুক। আজকে সাকিব ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার রয়েছে 20 বছর, 22 বছর, 23 বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জেনারেশন পর্যন্ত সাকিব ভাইয়ের ভক্ত রয়েছে। আজকে সাকিব ভাইয়ের কাছে যদি আমি আমার একটা কথা বলতে চাই, আমি 23 বছর দৌড়াচ্ছি সাকিব ভাইয়ের পিছনে, আমার একটা হাই হেলো
বা সাকিব ভাই আই লাভ ইউ বলার মতো সুযোগটা পাইনি। কেন পাইনি? সাকিব ভাইয়ের আশেপাশে কিছু চামচ চামচারা ঘিরে রাখে, সুবিধাবাদীরা সবসময় ঘিরে রাখে। সাকিব ভাই একটা প্রোগ্রামে যাবে, প্রিমিয়ার শো করবে, তার জন্য সকাল থেকে সাকিব ভাইকে কিভাবে কস্টিউমে, কিভাবে তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাকে কিভাবে তৈরি করতে হবে, রেডি করতে হবে, একটা কনফারেন্স হবে, সেই জায়গায় কতটুকু সুস্থ অবস্থায় তাকে নিয়ে যেতে হবে, সেটা দায়িত্ব ওই টিমের। সেটা না করে সাকিব ভাইকে তারা ভিন্নভাবে নিয়ে যায় একটা প্রেস মিটের মধ্যে দাঁড় করা দেয়, যেখানে সাকিব ভাই আসলে নিজে প্রস্তুত না কথা বলার মতো। আজকে জ্যোতির্ময় কুণ্ডু এবং ফারিনের সঙ্গে যে ভিডিও ফুটেজ গুলো তারা নিয়ে যে সমালোচনা করছে, এখানে আমরা বলবো এজ এ মেগাস্টার, এক যে হিরো, তার কো আর্টিস্ট, তার নায়িকাকে সেফটি করার জন্য কথায় হাত দিবে না দিবে সেটা তোমরা নেটিজনটা বলতে পারো। কিন্তু সাকিব ভাইকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে ভাই আপনার হিরোইনকে পাশে নেন, দুজনকে পাশে না, আমরা ক্লোজ ছবি তুলি, সাকিব ভাই কথা বলছে, তার ফোকাস আছে সাংবাদিকদের সঙ্গে, তার হাতে তো আর চোখ নেই, হাত কোথায় গেছে সেটা তো দেখার বিষয় না। একটু হাতটা গেছে, পাপারাজিরা কি করছে, সে হাতটাকে তারা ভিডিও করে ভাইরাল করে দিছে, তাকে লুচ্চা টুচ্চা বলে একেবারে সোশ্যাল মিডিয়ায় ইয়া করে দিছে। তারা অতীতেই সিন্ডিকেট করে রাখছে। এই শাহরিয়ার শাকিল, যেমন আমরা তাণ্ডবে আন্দোলন গড়ে তুলছিলাম, আজকে ফারজানা যে কথাগুলো বলে গিয়েছিল তাণ্ডব থেকে শুরু করে, সে কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকে আজকে ফারজানার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফারজানা আমার বোন, ফারজানা আমাদের বোন। বাংলাদেশে থেকে সে আমেরিকাতে আছে ব্যস্ততম সময়ে, তার 1 মিনিট সময়ের মূল্য অনেক বেশি। সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের জন্য সে 3 বছর যা করে দেখিয়েছে, কোনোদিন সাকিব ভাইয়ের সঙ্গে একটা সেলফি, একটা ইন্টারভিউ, একটা অমুক তমুক নেওয়ার চেষ্টা করে নাই। কারণ ফারজানা চাইলে সাকিব ভাই একাধিক ইন্টারভিউ নিয়ে তার পেজে দিয়ে, তার পেজে ফ্যান ফলোয়ারে ভরাই দিতে পারতো, কিন্তু ফারজানা সেটা করে নাই, নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আর বাংলাদেশের কিছু কুলাঙ্গাররা রয়েছে, সে কুলাঙ্গাররা এমন ভাবে ম্যাসাকার করেছিল। আজকে ফারজানা যে ট্রেন্ডিংটা নিয়ে এসেছিল, 64 জেলার সাকিবিয়ানদের যে একত্রিত করেছিল, যে আওয়াজ তুলেছিল, দরদের মতো একটা ফ্লপ মুভিকে ফারজানার মধ্য দিয়ে বাংলাদেশে বসে আমরা যারা ফারজানার সাথে কাজ করেছি, সে দরদ মুভিকে একটি, বাংলাদেশের ওই সময়টা ছিল সবচেয়ে দুর্দিন সময়, আন্দোলনের সময়, সে দরদ মুভিকে টানা প্রায় 20 দিন 25 দিন হলে ভরপুর দর্শকের সমাগম দেখেছি। সেটা ছিল একমাত্র আমাদের প্রচারণার জন্য, আমাদের সবার ঐক্যবদ্ধতার জন্য। এই যে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করেছি, এগুলো নাকি আমরা চাঁদাবাজি করে করেছি, এটা করেছি, ওটা করেছি। ফারজানা কত লক্ষ টাকা ইনভেস্ট করেছে এই সাকিব ভাইয়ের জন্য নিউইয়র্কে বসে, এটা বলা বাহুল্য, আজকে বলতে বাধ্য হচ্ছি। তো আমি চাই যে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই, কারো প্রতিযোগিতায় নেই, আমরা ভিউ বাণিজ্যের সাথেও নেই। সাকিব ভাই যখনই দুর্দিনে বলবে আমরা রুখে দাঁড়াবো। তাতে যদি কেউ আমাদেরকে ভালো বলে বলবে, খারাপ বললে বলবে। আর আমাদের ভিডিও ফুটেজ নিয়ে যদি কেউ ভিউ ব্যবসা করে পেট চালাতে চায়, করতে পারো, তাতে আমাদের কিছু যায় আসে না। উই আর অলওয়েজ ফাইটার অফ শাকিব খান। আমরা সব সময় শাকিব খানের ফাইটার হিসেবে আছি, ছিলাম, থাকবো। আর আমি বলি, এসকে ফিল্ম কারো বাপের পৈতৃক সম্পত্তি না, এজ এ মেগাস্টারের সম্পত্তি, মেগাস্টার সবার। এসকে ফিল্ম কি করে যাদেরকে অ্যাডমিনের দায়িত্ব দিছে, তারা বাসে বাসে তাদের পছন্দের সিন্ডিকেট যারা চামচামি করে, যারা তেল মারে, তাদের ভিডিও শেয়ার করে তাদের পেজকে রক্ষার দায়িত্ব নেয়। আর আমরা যখন প্রতিবাদ করি, শাহরিয়ার শাকিল গঙ্গা, ইকবাল টাকলার মতো, তার বাটুলি ষড়যন্ত্রকারীদের মতো এই সাকিব ভাই যারা ক্ষতি করে, তাদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াই, তখন তারা কি করে আমাদের পেজ উড়িয়ে দেয়, স্ট্যাক মেরে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস হ্যাক করে। এই নিন্দনীয়, তীব্র নিন্দা জানাই। সাকিব ভাইয়ের কান পর্যন্ত এটা পৌঁছাতে হবে। হ্যাঁ, এইবারে যাত্রায় সাকিব ভাইয়ের চোখ খোলা উচিত। সাকিব ভাইকে এবারে কিভাবে পচানো হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় বলবো না, সেটা সাকিব ভাই জানেন। তাকে প্রিন্সের প্রিমিয়ারে আনার আগে তার সঙ্গে কি কি করা হয়েছে, এগুলো যদি না করতো, আজকে সাকিব ভাই ভুলভাল এই বক্তব্য দিয়ে আজকে এই ট্রোলের মুখে পড়তো না। সাকিব ভাইকে জাস্ট তার স্টারডমটাকে সমালোচিত করার জন্য এটা প্ল্যান করে করা হয়েছে। প্রিন্স একেবারে
খারাপ মুভি হয় নাই। আমি দেখেছি প্রিন্স মুভিতে, হয়তো কোথাও কোথাও গ্রিন স্ক্রিনে শট নিয়েছে, কোথাও কাহিনীর গজামিল করেছে, এটা পরিচালকের ব্যর্থতা। কিন্তু আমার হিরো, আমার সুপারস্টার, আমার মেগাস্টার, তার যতটুকু ডেলিভারি দেওয়া দরকার ছিল সে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করেছে, তার কোনো ব্যর্থতা নেই। যারা সিনেমাটা দেখেছে তারা সবাই প্রশংসা করেছে। আমি দেখেছি মধুমিতায় শাহরিয়ার শাকিলের লোকজন সিনেমা দেখে ব্যাড রিভিউ দিয়েছে। একই ব্যক্তি বারবার ওই ঘুরে ফিরে সিনেমা যখন ভাঙ্গে তখন ওই গেট দিয়ে বের হয়ে ব্যাড রিভিউ দেয়। অথচ এই বিষয়গুলো কেউ লক্ষ্য করে না, কেউ লক্ষ্য করে না। আজকে শাকিব খানকে উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, ব্যক্তিগত বিষয় থাকতেই পারে, কেন শাহরুখের নাই, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের প্রেম হয় নাই, অনেক কিছু মেসাকার হয় নাই, কেন শাহরুখকে নিয়ে কেউ কথা বলে না কেন? আজকে আফরান নিশো আমাদের সিনিয়র আর্টিস্ট, আফসানা মিমি আপু, উনাকে লিজেন্ড হিসেবে মানি, উনাকে অনেক সম্মান করি। আফরান নিশো যখন আফসানা মিমিকে জড়িয়ে ধরে চুমু খায় তখন ভাই বোন হয়ে যায়। আর শাকিব খান যখন তার কো আর্টিস্ট, তার নায়িকার হাত ধরে, তখন এটা মহা অপরাধ হয়ে যায়। কোন দেশে বসবাস করি আমরা? মূর্খের স্বর্গে বসবাস করি। আজকে ফারজানা ফিরে এসেছে, আজকে ফারজানা ফিরে এসেছে, আজকে আরিয়ান ফিরে আসুক, আজকে তুফান ফিরে আসুক, পুরনো যারা রয়েছে কামরুল ভাইরা ফিরে আসুক, দেখি কার বাপের কতটুকু সাহস আছে শাকিব খানকে নিয়ে একটা বাজে কথা বলে। আমরা প্রয়োজনে ওদের জিপ টেনে ছিঁড়ে ফেলবো, আমরা সেই সাহস রাখি। ঢাকা শহরে রাজপথ দখল করার ক্ষমতা রাখি, এফডিসি দখল করার ক্ষমতা রাখি। আরে শাকিব খান বাংলা চলচ্চিত্রে হার্টবিট, অনলি ওয়ান। আমাদের প্রিয় রাজ্জাক স্যার, শ্রদ্ধেয় রাজ্জাক স্যার, যাকে মানে আমরা শ্রদ্ধা জানিয়ে ছোট করতে পারবো না, উনার উনার অবদান বাংলা চলচ্চিত্র আজকে। সেই রাজ্জাক স্যারের স্টারডম ছিল বাংলা চলচ্চিত্র 26 বছর। আজকে আমাদের মেগাস্টার শাকিব খানের স্টারডম চলতেছে রানিং 27 বছর। হিসাবটা এখানে মিলাতে হবে। আর নিশোর মতো সকল হিরো, নাটকের হিরো, 3টা সিনেমা করে তাকে যারা সুপারস্টার তকমা দেয়, সাকিব ভাইয়ের সঙ্গে কম্পেয়ার করে, শ্যামের মতো আধা পাগল গাঞ্জটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্ট শিটে বসে যে গাঞ্জা টানে প্রকাশ্যে, তাকে যারা সুপারস্টার বলে, আবার শ্যাম সাকিব ভাইকে উদ্দেশ্য করে কথা মানে যে কথা বলার সাহস পায়, এটা কার দুর্বলতা? এটা আমাদের ফ্যানদের দুর্বলতা। আমাদের মতো কিছু অজগণ্ড মূর্খ ফ্যান আছে যার জন্য সাকিব ভাইয়ের বড় ক্ষতি হচ্ছে। এরা বেশি তেল মারে, বেশি প্রশংসা করে। ফ্যান তো তাকেই বলা হয়, যদি আমার হিরো কোনো দোষ করে সেটাকেও আমাকে তুলে ধরতে হবে, আমার হিরো ভালো কাজ করলে সেটাকেও তুলে ধরতে হবে। অর্থাৎ আমার হিরো হিরো যেন ভুল পথে পতিত না হয়, ভক্ত হিসেবে দায়িত্ব আমার এটা। একদমই একদমই তাই। এই আর কি অসাধারণ। তুফান ভাই তো যা যা আসলে পয়েন্ট তুলে ধরবার সেই পয়েন্ট গুলো তুলে ধরলো অসাধারণ ভাবে। এই আর কি, এটাই লাস্ট কথা, এটাই শাকিব খান। আমি সব সময় ভাই জানে আসলে সেটা মানে কি বলা থাকে, ওনার বার্থডে উইশ হোক, ওনার বুঝছেন ঈদের উইশ হোক, ওনার আমার প্রত্যেকটা কথা শেষে এটা থাকে, ভাই আপনি সুস্থ থাকেন, কারণ অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে, কিন্তু গিভ আপের তো অপশনই নেই। শাকিব খানের ডিকশনারিতে গিভ আপ বলতে কোনো শব্দ নেই তো। আর কি বলে ওটাকে, মানসিক ভাবে ভেঙে পড়ার কোনো জায়গাও শাকিব খানের নেই। তিনি আসলে জীবনে এত কিছু দেখেছেন, এত কিছু সহ্য করেছেন, ওনার মানসিক মানে স্ট্রেংথের জায়গাটা এতটা শক্ত যে উনি এরকম ভেঙে পড়ে গেল, শাকিব খান ভালো নেই, শাকিব খান এরকম কোনো বিষয় না। ঠিক আছে, শুধু দোয়া করুন উনি সুস্থ থাকবো, আল্লাহ পাক ওনাকে যদি সুস্থ রাখেন আর আপনাদের মতো ফ্যানদের ভালোবাসা ওনার পাশে থাকে, তাহলে ওনাকে যত ষড়যন্ত্রই হোক কেউ রুখতে পারবে না। আর এর মাঝখানে শাকিব ভাই এবার যা যা আসলে ফিল করলো, যা যা নিজের চোখের সামনে দেখলো, ওনার সাথে যা যা ঘটলো, এইগুলো থেকে স্রেফ শাকিব ভাই যা লেসন নেবার সেটা নিয়ে নিক, আর ওনাকে আটকাবার কেউ নেই। এই আর কি। আর সবচেয়ে একটি বার্তা দিয়ে যেতে চাই, ফারজানা লাইভটা এখানে 10,000 20,000 মানুষ দেখবে। যে বার্তাটা হলো, সবচেয়ে বড় বার্তা হলো যে সাকিব ভাইকে নিয়ে আরো একটা কালো মেঘ তৈরি হচ্ছে, কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে। সকল সাকিবিয়ানরা তৈরি থাকবেন। সাকিব ভাইয়ের স্টারডম নিয়ে, সাকিব ভাইয়ের ব্যক্তি জীবন নিয়ে এক শ্রেণীর মানুষ তৈরি হচ্ছে, তারা যেন কোনো মতেই দাঁড়াতে না পারে। কারণ সাকিব ভাইকে ব্ল্যাকমেল করে তারা
আহ, এই নাটক তৈরি করছে, সে নাটক যেন কোন রকমের উপস্থাপন না করতে পারে, আমাদেরকে রুখে দিতে হবে। সে নাটকের জন্য প্রস্তুত থাকুন, সাকিব ভাইয়ের পাশে থাকুন। ইনশাল্লাহ সাকিব ভাইকে কেউ কোন রকমের নাটকে আর ব্ল্যাকমেল করতে পারবে না, কারণ কোটি কোটি ভক্তরা এবার বুঝে গেছে কে রিয়েল কে নকল, এটা বুঝে গেছে। তবে সাকিব ভাইয়ের কাছে অনুরোধ, আপনার আশেপাশে যে দালাল চামচারা আছে তাদের থেকে সাবধান করুন, থাকুন। আপনাকে আপনার স্টারডম বিক্রি করে, আপনার তথ্য পাচার করে শত্রু পক্ষের কাছে আপনাকে ঘায়েল করা হচ্ছে বারবার, এদেরকে চিহ্নিত করুন। আপনার হাতে পানির গ্লাস যে লোকটি দেয়, সেই লোকটিও আপনার গোপন তথ্য ফাঁস করে দেয়। আপনি একটু চিহ্নিত করে এদেরকে লাথি মেরে বের করে দেন, বের করে দেন। একজন শিক্ষিত স্মার্ট ম্যানেজার রাখুন, আপনার একটা টিম তৈরি করুন। আপনি মেগাস্টার, আপনি কেন সস্তা হবেন? যত তত্র মানুষের সঙ্গে কেন আপনি সেলফি তুলবেন? কেন আপনি কারো আহ্বানে সাড়া দিবেন? কেন আপনার অফিসের গেটে তাদেরকে পা রাখতে দিবেন? ওয়াই? আপনার সঙ্গে কেউ দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 1 মাস আগে। যে চাইলো সে আপনার রুমে ঢুকে পড়তেছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, আপনাকে ষড়যন্ত্রে ফাঁসানোর জন্য তারা এগুলো করতেছে। এটা বুঝতেছেন না আপনি? আমরা ভক্ত হিসেবে সেটা অনুভব করছি, দেখছি, বিশ্লেষণ করছি। তাণ্ডবে আমরা বারবার নিষেধ করছিলাম, আপনার নিশোর কেমিও, শিয়ামের কেমিও দেওয়া যাবে না, যাবে না। রায়হান রাফি ষড়যন্ত্র করে সে তাণ্ডবে তাদেরকে অনুপ্রবেশ ঘটিয়ে তার ফলাফল এই যে প্রিন্সে আমরা এসে পেলাম। এটাই আর কি, বুঝছেন, কথা বাসি হলে ফলে, ব্যাপারটা এটা। মানে এই ঘটনা, ওই যে মনে আছে তুফান ভাই আজকে সুমির প্রিন্স ব্যাপারে? মুভিটা, ফারজানা, আমি রাক্ষস দেখেছি, আমি প্রেসার কুকার দেখেছি। বাংলাদেশের একটি মডারেট মুসলিম রাষ্ট্র, এদেশে নারীদেরকে কিভাবে সম্মান করা হয়, রায়হান রাফির মতো একজন সুপার ডুপার ডিরেক্টর কিভাবে 2X মুভি করে নারীদেরকে কিভাবে পণ্য বানায়, আর সেই নারীরা আজকে কেন প্রতিবাদ করছে না রায়হান রাফির বিরুদ্ধে? এই সেই সিনেমা বাংলার কৃষ্টি কালচারে যায় না, সংস্কৃতি যায় না, আমাদের ফ্যামিলিতে এসব সিনেমা চায় না, বাংলা চলচ্চিত্রে এসব সিনেমা বানানো যায় না। যদিও উনি নারীদের কষ্ট তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি তো না। এটা কিভাবে রিলিজ দেয়? রাক্ষসের যে ডায়লগ, এই রাক্ষসের ডায়লগ কতটা ক্ষতিকর করছে সমাজে, এই ছবি তো যায় না। অথচ প্রিন্স মুভিটা কত সফট একটা মুভি, কত সুন্দর কাহিনী, কত সুন্দরভাবে একটা ছোট বাচ্চাকে নিয়েও দেখার মতো একটা ছবি। 5 দিন সিনেপ্লেক্সে রিলিজ দিতে দেয় নাই। এটা চলে না, ওটা চলে না, এটা কারা করছে? এটা তারা করছে, শাকিল করছে বসে বসে। আজকে দেখা যাচ্ছে এই টোকাই নায়করা দিন রাত সিনেপ্লেক্সে দিনের পর দিন বসে থাকে, পাহারা দেয়, কিন্তু সাকিব ভাই তো দেয় না সেটা। প্রথম দিন যদি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রিন্স রিলিজ পেত, তাহলে আজকে প্রিন্স অবশ্যই ব্লকবাস্টার না হলে সুপারহিট মুভি হিসেবে আখ্যায়িত হতো। এটাকে টেকনিক্যাল ভাবে আটকিয়ে দেওয়া হয়েছে। প্রিন্স একেবারেই খারাপ মুভি না, 80% ভালো, 20% কিছু খারাপ। এটা সাকিব ভাই সহজ সরল মানুষ, ব্যক্ত কণ্ঠে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি সময়ের অভাবে আমরা প্রিন্স মুভিটাকে পরিপূর্ণ রূপ দিতে পারি নাই। এটা কার পক্ষে সম্ভব? জেনে শুনে উনি নিজের সিনেমা সম্পর্কে সমালোচনা করেছেন, একজন মেগাস্টার তাই করতে পেরেছেন, ওনার সাহস আছে। এটা নিশো করুক, এটা শিয়াম করুক, এটা রায়হান রাফি করুক, তাদের বাপের ক্ষমতা নাই করার। এটা সাকিব খান বিদায় করতে পেরেছে, স্যালুট সাকিব খানকে। একদম একদম এই আর কি, দারুণ দারুণ কথা। এখন এগুলো আসলে দিন শেষে ভাই বুঝলেই হয়। তো এই ঠিক কথা বলেছেন ভাই। থ্যাংক ইউ রিমঝিম চৌধুরী, যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। জায়ান লিখেছেন পাগল নাকি ওইটা এ সার্টিফিকেশন মুভি প্রেসার কুকার। আচ্ছা, এ সার্টিফিকেট মুভি হোক বা যেটাই হোক না কেন, উনি বলছেন আসলে আমাদের যে সোশ্যালিজম যে জায়গাটা, আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই অনুযায়ী এই সিনেমাটাকে উনি বিচার করেছেন। হ্যাঁ, এ সার্টিফিকেশন বা ইউ সার্টিফিকেশন বা যে সার্টিফিকেশনই পাক। মোরসালিন সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা দেখছিলেন, এবং যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট এটাই রাইট কথা বলেছেন তুফান ভাই। বাবু ভাই কমেন্ট করেছে, টোটো আমাদের আরিয়ান ভাই কমেন্ট করছে, পুষ্প আপু থ্যাংক ইউ।
যারা যারা দেখছেন আর কি, রাব্বি খান 100% সত্যি কথা, মাল্টিপ্লেক্সে সিন্ডিকেট না করলে অন্তত ফ্লপ হতো না। হ্যাঁ, তা এটা তো ডেফিনেটলি। আর ব্যাপারটা হচ্ছে যে একটা প্রশ্নই জাস্ট রেখে যেতে চাই, যে এই যে আমি মিস কি বলে সুমি, তার ব্যাপারে ওই সময়ই বলেছিলাম যে এত বারবার করে বলেছি সেসব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, রাইট তুফান ভাই, এত মাথায় তুলবার কিছু নেই। একটা কথাই মনে রাখুন যে আপনারা যদি সাকিবিয়া নিজেদেরকে বলেন, তাহলে আপনাদের তো আপাতমস্তক সাকিব খান, তার স্বার্থটা আপনাদের মূল। কিন্তু দুঃখের বিষয় থাকে, বরাবরের মতো সেই গত 3 বছর থেকেই দেখছি যে এদের মূল থাকে হচ্ছে ডিরেক্টরের সাথে সম্পর্ক ভালো রাখা, এদের মূল থাকে প্রযোজকের সাথে সম্পর্ক ভালো রাখা, সকল প্রযোজনা সংস্থার সাথে সম্পর্ক ভালো রাখা, এবং তারপর শাকিব খানের সাথে সম্পর্ক ভালো রাখা। তো একই সাথে তো এত সবকিছু চলতে পারে না, তখনই কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়। তখন দেখা যায় যে এই যে এরকম প্রডিউসাররা এত বড় কথা বলার সুযোগ পেয়ে যায়, অ্যাক্টররা সুযোগ পায়, ডিরেক্টররা সুযোগ পায়, কারণ আমরা নিজেরা তাদেরকে সুযোগটা দেই, এই বলেই পায়। আর রাক্ষসের একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, যে এই যে রাক্ষস দেখে মানুষজন বের হচ্ছে, দর্শক, সাধারণ দর্শক, তারা যে কমেন্ট গুলো করছে, এই মুভি কি করে সার্টিফাইড হলো, এটা যদি আজকে বরবাদের ক্ষেত্রে আপনারা তুলনা করেন, বরবাদের যতটুকু যা ছিল, এটার জন্য সাকিবিয়ানদেরকে আন্দোলন করতে হয়েছে রাজপথে সার্টিফিকেশন নেয়ার জন্য। আর যে রাক্ষস যারা দেখছে, তারা কি বুঝতে পারছে না যে এটা যদি আজকে এখানে যদি এই নায়কটা শাকিব খান থাকতো, এই সিনেমা সার্টিফাইড হতো, এই সিনেমা পেতো তো এই ছাড়পত্র? মনে হয় না পেতো। ঠিক আছে, এতটুকুই বললাম। তো যখন আচ্ছা, আসলে সব এখানে ঘটে এখানে এখানে সবাই বরবাদের প্রযোজক সুমি আপাকে নিয়ে কিছু কথা বলছেন। আমি বলি, যখন বরবাদ বাংলাদেশের সর্বোচ্চ সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা বাংলাদেশের ইতিহাসে, এই সিনেমা হওয়ার পরে সুমির যে তেল বেড়ে গেছে সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি। সুমির মাথা মগজ ধোলাই করেছে শাহরিয়ার শাকিলরা, যে শাকিব খানের মতো এত দামি একজন স্টারকে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে, রেমুনেশন টাকা দিয়ে সিনেমা না বানিয়ে আপনি নিশো বা শিয়ামের মতো মানুষকে 10 লাখ টাকা দিয়ে সিনেমা বানাবেন, 1 কোটি টাকা খরচ করবেন, 10 কোটি টাকা গড়ে তুলবেন। বিদায় এই সুমি শাহরিয়ার শাকিল গঙ্গের সিন্ডিকেটে যোগ দিয়েছে। এই সুমি কিন্তু জানাতন না। আরেকটি কথা, যে একজন প্রযোজক বা একজন পরিচালক যখন কোনো সিনেমা নিয়ে সাক্ষাৎকার দেয় শুটিং চলাকালীন, আমাদের দেশে কিছু বা আমাদের দেশের বাইরে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে, এরা সিনেমার গুমর এই পডকাস্ট করতে গিয়ে আগেই সব ফাঁস করে দেয়, সিনেমা দর্শক যা কি দেখবে, সিনেমার মধ্যে তো কোনো রকমের অ্যাট্রাকশন রহস্যই থাকে না, সব তো তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে। মানে সিনেমার লেখক তারা, কাহিনী তারা, তারা সবকিছু, প্রযোজক হয়ে যায় তাদের মা, ভাই, বোন, ভাইয়া, পরিচালক হয়ে যায় তাদের দাদা, দাদি, অমুক তমুক। এগুলো করা যাবে না। সাকিব ভাইয়ের সিনেমায় এত সস্তা ভাবে সাক্ষাৎকার দেওয়া যাবে না। উনি মেগাস্টার, উনি সাক্ষাৎকার দিবেন বড় বড় চ্যানেলে, বড় বড় টেলিভিশন চ্যানেলে, প্রেস মিটে। কেন আপনি একজন সামান্য ইউটিউবারের কাছে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আপনি এই পডকাস্ট করবেন বা সাক্ষাৎকার দিবেন? একটা ছবি ইয়া করার আগে ভাইরাল হয়ে যায় যে অমুক জায়গায় আজকে ভাইয়া শুটিং চলতেছে, ও মাই গড কি লুকটা দিয়ে বা সুন্দর ভিউ বাণিজ্য করে নিল। তা আমি তো দেখেই ফেললাম, সবকিছু জেনেই ফেললাম। সিনেমা হলে আমি কি জন্য যাব? আমার আকর্ষণ কি থাকলো? আমার নায়ককে তো আমি আপনাদের মাঝেই দেখতে পাচ্ছি, তাহলে সিনেমা হলে যাওয়ার তো দরকার নাই আমার। এইগুলো থেকে বিরত থাকতে হবে। এই অতি চামচারাই সাকিব ভাই সবচেয়ে বড় ক্ষতি করছে। তুফান ভাই, একটা কথা আমি অ্যাড করি, যে এখানে না আমি আমি একতরফা শুধু সুমির দোষ দেব না, যে সুমিদেরকে মানে মাস্টার মাইন্ড গং, ঠিক আছে, ওরাই সব করেছে না। আপনি কি মনে করেন না যে আমাদের এই যে যারা বলে যে এক কথায় তারা সাকিবিয়ান খুব ভক্ত, খুব অনেক কিছু, এরা নিজেরা দায়িত্ব নিয়ে সুমিদেরকে নষ্ট করেছে? এরা নিজেরা দায়িত্ব নিয়েই এই শাকিল গংদেরকে সাহসটা দিয়েছে। কারণ যখন আপনি একজন প্রডিউসার আসা মাত্র আপনি তাকে মাথায় তুলে নাচবেন, আপনি যখন এরকম একজন নায়ককে প্রথমেই বলে দিবেন আরে খুব ভালো, খুব ভদ্র, মানে আপনারা এমন একটা প্রলেপ দিয়ে দিচ্ছেন, তো সেই প্রলেপটা কেন শত্রুপক্ষ কাজে লাগাবেন না? শত্রুপক্ষ তো অপেক্ষা করছে শাকিব খানের ক্ষতি করবার জন্য। আর আপনি সাকিবিয়ান হয়েও, সাকিব ভক্ত হয়েও আপনি সেই দিকটাতে বাতাস দিচ্ছেন। বাতাস কিভাবে দিচ্ছেন? আপনি সেই প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, আপনার কথাবার্তার টোনে কখনোই ভুল হলেও সেই প্রযোজনা সংস্থা সম্পর্কে কাট টু কাট কোনো কথা থাকতে পারে না, সেই ডিরেক্টর সম্পর্কে আপনি কোনো কথা বলতে পারেন না।
তো ওই যে বললাম যে আপনি যখন একই জায়গা থেকে সবাইকে মন দিয়ে বেড়াবেন, আপনার এই ভালোবাসার কোনো মূল্য নাই, কিন্তু ওটা আরো খারাপ হয়, এবং সেটা হয়েছে শাকিব খানের ক্ষেত্রে। না হলে এই Yes. এই যে মানে রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রডিউসার, সে কখনোই এই কথাগুলো এভাবে ওপেনলি বলতে পারতো না, কোনো দিনই সাহস পেত না। পেয়েছে, আমি দোষ কখনোই মাস্টার মাইন্ডদেরকে শুধু দেবো না, পেয়েছে আমাদের জন্য। উনি আজকে যদি আজকে সুমি এই ধরনের কথা বলতে পারেন, মিস সুমি, তাহলে সেটা সাহসও পেয়েছে শুধু আমাদেরই জন্য। আজ সিয়াম যদি কোনো কথা বলতে পারে, সেটা সাহসও পেয়েছে শুধুমাত্র আমাদেরই জন্য। তাই দোষ যদি আমরা দিতে চাই, সমালোচনা যদি করতে চান, নিজেদের করুন আগে, এতটুকুই বলবো। অন্যদের করার দরকার নাই, ঘরের শত্রু বিভীষণ। আপনারা নিজেদের সমালোচনা আগে নিজেরা করেন, যে আপনারা অ্যাকচুয়ালি শুধু শাকিব খানের, নাকি আপনারা সবাইকে দিয়ে এসে তারপর শাকিব খানের। এটাই। সো মোরসালিন, কারোর নাম নিও না বাবা, এমনিতেই বুঝো নাই। তুফান ভাই, আপনি তো এই যে এগুলো বলে ঠলে আবার সবার ঘুম হারাম করতেছেন, এরা সবাই মনে করবে মানে চলে আসছি, এসে গেছি, এখন আবার নোংরামো কিন্তু শুরু করে দিবে, বুঝছেন? আমি এইসব নোংরামো না না, এখানে ক্লিয়ার মেসেজ, এখানে ক্লিয়ার মেসেজ, সুদিনে সাকিব ভাইয়ের জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি, দুদিনে সাকিব ভাইয়ের জন্য আমরা রুখে দাঁড়াবো, কারণ এটা আমাদের ভালোবাসার জায়গা থেকে। আমরা সাকিব ভাইকে নিয়ে যখন সাকিব ভাইয়ের বিপদ আসবে তখনই আমরা কথা বলবো, আর সুদিনে তারাই থাক, সেই সুবিধা তারাই ভোগ করুক। আমরা কোনোদিন সাকিব ভাইয়ের পাশে যায় একটা সেলফির অপেক্ষা করব না, কোনোদিন সাকিব ভাইয়ের দরজায় যায় লক করব না। আপনারাই সাকিব ভাইকে নিয়ে তার পাশে থাকেন। তবে এটুকুই বলবো, এই যে সাকিব ভাইয়ের ভক্ত হিসেবে ভাই, ভালোবাসার জায়গা থেকে, যে সাকিব ভাই আপনার আশেপাশে চামচা ঠেকান, আর যারা সাকিব ভাইয়ের চরিত্র নিয়ে কথাবার্তা বলেন, রোস্টিং করার চেষ্টা করেন, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। পৃথিবীর সমস্ত মেগাস্টারদের ইতিহাস ঘিরে দেখেন, 2-4টা 10-20টা গার্লফ্রেন্ড থাকে, এটা নাথিং ম্যাটার। এই সময় এটা নাথিং ম্যাটার, এটা কোনো ম্যাটারই না। আমাদের পাঠা আমরা ছেড়ে দিয়েছি, তোমরা তোমাদের বকরি আটকে রাখো, তাতে কিছু যায় আসে না আমাদের। ওকে, আচ্ছা।